প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং সরকারি মদতে বিপর্যয় বলে বিজেপি অভিযোগ করেছে। অগ্নিকাণ্ডে শনাক্ত হওয়া 18 জনের দেহাংশ তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যে আগামীকাল থেকে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এসআইআর প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত বিচারকদের তালিকা প্রস্তুত করতে গতকাল বৈঠক হয়েছে কলকাতা হাইকোর্টে। এনডিপিএস এবং পক্সো সহ বিভিন্ন বিশেষ আদালতের দায়িত্বে থাকা বিচারকদের মধ্য থেকে এই দায়িত্ব বন্টন করা হতে পারে বলে সূত্রের খবর। জেলা ও মহকুমা ভিত্তিকভাবে এই বিচারকেরা এসআইআর সংক্রান্ত শুনানি এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার দায়িত্ব সামলাবেন। সোমবার থেকে কাজ শুরুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগে প্রত্যেক জেলাতেই বিচারকদের নিজেদের দায়িত্ব বুঝে নিতে বৈঠক করার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতার যেসব ভবনে বিচারক ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকও ডাকা হয়েছে, আগামীকাল সেই বৈঠক হবার কথা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে গতকাল বিকেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, ছিলেন ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলও। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি বিধানসভার জন্য একজন করে বিচার বিভাগীয় বা জুডিশিয়াল অফিসার নিয়োগের। বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, জেলা ও বিধানসভা ভিত্তিক সমস্ত তথ্য কমিশন সরবরাহ করবে। আমরা ফিগার বলে দিয়েছি কি এরকম হতে পারে, যেটা আছে জেলা ভিত্তি, অ্যাসেম্বলি ভিত্তি আমরা সব ডেটা দিয়ে দেবো। যত অ্যাসিস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে, সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিইসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। এদিকে এসআইআর কাজে সহযোগিতা করার জন্য আগামী 9 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিল করার নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া কেউ আপাতত ছুটি নিতে পারবেন না। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্র, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ দপ্তরের উচ্চপদস্থ কর্তারা। রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররাও বৈঠকে যোগ দেবেন। কেন্দ্রীয় বাহিনীর আগমন, রুট মার্চ, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং বাহিনীর লজিস্টিক ব্যবস্থা, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য, বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। দুদফায় এই বাহিনী মোতায়েন করা হবে। আগামী 1 মার্চের মধ্যে প্রথমে 240 কোম্পানি বাহিনী রাজ্যে আসবে, দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। দেখো না, অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা। তার কারণ হচ্ছে, ভারতবর্ষের এই মুহূর্তে যতগুলো অঙ্গরাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই, সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র এসআইআর প্রক্রিয়ার বিচার বিভাগীয় হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন। গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের তৃণমূল সরকার এসআইআর কাজে যে প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল, শীর্ষ আদালতের নির্দেশে তা কাটতে চলেছে। রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই আদালতকে রাজ্যের এসআইআর পরিচালনায় পদক্ষেপ করতে হয়েছে বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। পদে পদে ভুল করতে করতে অফিসারদের অপরাধী বানিয়ে দিয়ে রাজ্য সরকার বোধহয় মজা দেখেছে। আজকে তার ফল রাজ্যের অফিসারদের চাইতে বরং বাইরে থেকে আইএস অফিসার নিয়ে আসা হবে কিনা, অথবা না হলে জুডিশিয়াল অফিসার্স, এবং রাজ্য সরকারের উপরে ভরসা নেই জুডিশিয়াল অফিসার্স, তারা ঠিক করবে। এটা রাজ্য সরকারের কার্যত কোনো সন্দেহ নেই, তার উপরে একটা চপেটাঘাত। রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য সিপিআইএম স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উপর জোর দিয়েছে।
এসআইআর প্রশাসনিক ও প্রযুক্তিগত কিছু অনিয়ম এবং যোগ্য ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে সিপিআইএমের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে। দলের তরফে বেশ কিছু দাবি সম্বলিত একটি চিঠিও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। মালদায় কমিউনিটি হেলথ অফিসার পদে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। গতকাল মালদা কলেজ অডিটোরিয়ামে প্রায় 170 জনকে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের অভিযোগ, অনেকেই ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিলেও ইন্টারভিউর সময় তাদের জেনারেল ক্যাটাগরিতে ডাকা হয়। পরবর্তী সময়ে যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে তাতেও ওই প্রার্থীদেরকে জেনারেল হিসেবেই দেখানো হয়েছে। এই অভিযোগে তারা গতকাল বিক্ষোভ দেখান। যদিও মালদা জেলা শাসক প্রীতি গোয়েল জানিয়েছেন সবকিছু নিয়ম মাফিকই হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালানোর চেষ্টা করছে, এই অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। শুনেছিস ভাই, এবারের রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং সরকারি মদতে বিপর্যয় বলে বিজেপি অভিযোগ করেছে। দলের তরফে গতকাল সংবাদ মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, 2023 এবং 2025 সালে জাতীয় পরিবেশ আদালত পূর্ব কলকাতায় জলাভূমিতে অবৈধ নির্মাণের দিকটি তুলে ধরে বেআইনি কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিলেও রাজ্য সরকার তা মেনে চলেনি। এদিকে দক্ষিণ 24 পরগনার নাজিরাবাদে গুদামে অগ্নিকাণ্ডে 26 দিনের মাথায় নিহতদের মধ্যে শনাক্ত হওয়া 18 জনের দেহাংশ নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বায়ুপ্রবাহের গতিপথ পরিবর্তন এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামীকাল থেকে সারা রাজ্যে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এসআইআর প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত বিচারকদের তালিকা প্রস্তুত করতে বৈঠক করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 9 মার্চ পর্যন্ত সমস্ত জুডিশিয়াল অফিসারের ছুটি বাতিলের নির্দেশ হাইকোর্টের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাটে দেশের দ্রুতগামী মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। তিনি আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলন 2026-এ নতুন দিল্লির ঘোষণাপত্র গৃহীত হয়েছে। 88টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এতে স্বাক্ষর করেছে। ভারত ও ব্রাজিল 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্যায়ের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকালি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাটে মেট্রো রেল ও নম ভারত ট্রেনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি হবে শতাব্দী নগর নম ভারত স্টেশনে। তিনি মেট্রোয় সওয়ার হয়ে দক্ষিণ মিরাট স্টেশন অবধি যাবেন। এই দুটি প্রকল্পের একই পরিকাঠামোয় একত্রীকরণ হওয়ার ফলে এই এলাকায় গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
মিরাট মেট্রো পরিষেবায় ভারতের সবচেয়ে দ্রুতগামী মেট্রো পরিষেবা হতে চলেছে। মাত্র আধ ঘন্টার রেকগুলি যাত্রাপথ অতিক্রম করবে বলে জানানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আজ 12,930 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করতে চলেছেন। আজ তিনি 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মিরাট নমভারত করিডর প্রকল্পের উদ্বোধন করার ফলে উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্যে ট্রেন যোগাযোগ অনেক বেশি সুগম হবে বলেই আশা করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভার্চুয়ালি উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিতে এইচসিএল ফক্সকনে যৌথ প্রকল্প ইন্ডিয়া চিপ প্রাইভেট লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এইচসিএল এর ফক্সকন সেমিকন্ডাক্টর প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রে ভারতকে বিশ্বমানের গন্তব্য হিসাবে গড়ে তুলতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভিডিও কনফারেন্সিংয়ে শ্রী মোদী বলেন, উত্তরপ্রদেশে এইচসিএল ফক্সকন সেমিকন্ডাক্টর স্থাপন প্রযুক্তিগত স্বনির্ভরতার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। आज भारत विकसित होने के लक्ष्य पर बहुत तेजी से काम कर रहा है। साल 2026 की शुरुआत से ही भारत ने अपनी कदम ताल और तेज कर दी है। जनवरी में ही हुई इंडिया एनर्जी समिट में भारत ने अपने सामर्थ्य से दुनिया का ध्यान खींचा और अब ग्लोबल एआई इम्पैक्ट समिट में दुनिया ने भारत के एआई सामर्थ्य को देखा, हमारे विजन को समझा और सराहा। অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলেকট্রনিক্স ক্ষেত্রে ভারতকে এক শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আগে দেশে ইলেকট্রনিক্স উৎপাদন খুবই সীমিত ছিল, তবে বর্তমানে দেশ 12 লক্ষ কোটি টাকার বৈদ্যুতিন পণ্য উৎপাদিত হচ্ছে। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2026-এ এআই এর প্রভাব সম্পর্কিত নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এই ঘোষণাপত্র একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। 88টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এতে স্বাক্ষর করেছে। এখানে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণের জন্য কৃত্রিম মেধার ব্যবহার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ সহমত হয়েছে। সর্বজন হিতায় সর্বজন সুখায় এই মূল মন্ত্রকে পাথেয় করে স্বাক্ষরিত ঘোষণাপত্রে এআই এর সুবিধা প্রত্যেকে যাতে সমানভাবে পায় সে ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে অংশগ্রহণকারী দেশগুলি। নতুন দিল্লিতে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন 2026 গতকাল শেষ হয়েছে। এই সম্মেলনে 5 শতাধিক এআই প্রযুক্তিবিদ, 100-র অধিক প্রতিষ্ঠানের প্রধান এবং সিইও, 150 জন শিক্ষাবিদ, গবেষক এবং 400 জন প্রযুক্তিবিদ অংশগ্রহণ করেন। শীর্ষ সম্মেলন এবং প্রদর্শনীর বিপুল সাড়া পাওয়া গেছে। অন্তত 5 লক্ষেরও বেশি মানুষ তা দেখেছেন। ভারত ও ব্রাজিল 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। এটি হবে পূর্ববর্তী $20 বিলিয়ন লক্ষ্যের চেয়েও বেশি। বিদেশ দপ্তরের পূর্ব বিভাগের সচিব পি কোবারান জানিয়েছেন যে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভার ভারত সফরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি লুলা দা সিলভা জোরের সঙ্গে বলেছেন যে পূর্ববর্তী লক্ষ্য যথেষ্ট উচ্চাভিলাষী ছিল না। দুটি দেশ তেল, গ্যাস এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, ব্রাজিলের উপগ্রহ উৎক্ষেপণ এবং একসঙ্গে উপগ্রহ নির্মাণ, জৈব জ্বালানি এবং বিমান জ্বালানি, কৃষি, পশুপালন এবং স্বাস্থ্য পরিষেবা যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে চাইছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি মাদুরাইয়ের ভান্দিউরে থিরুভিও চিদাম্বরম পিল্লাইয়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে শ্রী রাধাকৃষ্ণন শিবগঙ্গার তিরুকোষ্ঠীয় সৌম্য নারায়ণ পেরুমল মন্দির এবং রানী ভেলু নাচিয়ার প্রাসাদও পরিদর্শন করবেন।
খবর শুনছেন আকাশবাণী থেকে। দিল্লি পুলিশের কিউ ব্রাঞ্চ তামিলনাড়ু পুলিশের সঙ্গে যৌথভাবে তিরুপুর জেলা থেকে গতকাল 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তারা সম্প্রতি পাকিস্তানি জঙ্গি কার্যকলাপের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল বলেও খবর। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী অনুসন্ধান চালিয়ে দেখা যাচ্ছে যে এইসব বাংলাদেশিরা পাকিস্তানের সীমান্ত পার সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। সেই সূত্রে তারা নানা রকম উস্কানিমূলক পোস্ট করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। ধৃতদের নাম বিজানুর রহমান, মোহাম্মদ সাবাত, উমার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ উজ্জ্বল। তাদের কাছ থেকে 8টি মোবাইল ফোন ও 16টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমদানি শুল্কের পরিমাণ 10 থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে 10% হারে সাময়িক শুল্ক ঘোষণা করেন তিনি। 24 ঘন্টার মধ্যে তা আরও বৃদ্ধি করলেন ট্রাম্প। জানিয়ে দিলেন 15% হারে শুল্ক নেওয়া হবে বিভিন্ন দেশের থেকে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্টের বেঞ্চ 6-3 মতাধিক্যের ভিত্তিতে জানিয়েছিল আইইপি বা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন রাষ্ট্রপতিকে আমদানি শুল্ক নির্ধারণের একচেটিয়া অধিকার দেয়নি। এই রায়ের ফলে মার্কিন ট্রেজারিতে কোটি কোটি ডলার আদায়কৃত আমদানি শুল্ক ফেরত দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। রায় হাতে আসার পরেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে বলেন, এই রায় অত্যন্ত হতাশাজনক। কয়েকজন বিচারপতি রায়দানের ব্যাপারে সাহসী হয়ে উঠতে পারেননি। এরপর তিনি ঘোষণা করেন যে আমেরিকা বর্তমানে আমদানি শুল্কের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে। তিনি আরও বলেন, তার দেশ গৃহীত বর্তমান বাণিজ্য নীতি থেকে সরে আসবে না। ইরানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গতকাল বিশাল মিছিল বের করে সরকারের বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। গত মাসে ইরান সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পর এটি সবচেয়ে বড় জমায়েত। ছাত্ররা তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পদযাত্রায় অংশ নেয়। সেখানে তাদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। তেহরানের উত্তর পূর্ব অঞ্চলেও ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ দেখান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 10 দিনের মধ্যে তেহরান যদি পরমাণু চুক্তি না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি কেরালা, মাহে, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল ও দক্ষিণ কর্ণাটকে আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দেশের উত্তর পশ্চিম প্রান্তের তাপমাত্রা আগামী 7 দিন 2 থেকে 4 ডিগ্রি বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পক্সো আদালত ঝাঁসি থানার পুলিশকে বালকদের উপর যৌন নির্যাতন করার অভিযোগে স্বামী অভিমুক্তেশ্বরানন্দের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। আশুতোষ ব্রহ্মচারী মহারাজে করা আবেদনের ভিত্তিতে পক্সো আদালতের বিশেষ বিচারক বিনোদ কুমার চৌরাসিয়া প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল এই নির্দেশ দেন। ভারত আজ শ্রীলঙ্কার পাল্লাকেলে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুদলই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8-এ পৌঁছেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মিরাটে দেশের সবচেয়ে দ্রুতগামী মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। তিনি আজ আকাশবাণী মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো।